তুমি একদম চিন্তা করো না রাজকুমারী, তোমার মায়ের বা মাতৃভূমির কারোর কোনো ক্ষতি হবে না। তুমি কি করে এত নিশ্চিত হয়ে কথা বলছো মিহির? কারণ আমি জানি আমার বাবা আচার্যদেব সকলেই বলেন কোনো সৎ প্রচেষ্টার কখনো ব্যর্থ হতে পারে না। তুমি যদি সত্যি তোমার মাকে সাহায্য করতে চাও তাহলে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও। লক্ষ্য স্থির রাখলে তুমি নিশ্চয়ই সফল হবে, তবে তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকার। কি জিনিস? সেটা হলো তোমার হাসি। নিজের মনকে যদি সবসময় খুশিতে ভরে রাখতে না পারো তাহলে তোমার লক্ষ্যকে স্থির রাখবে কি করে? আচার্যদেব বলেন মন যদি বিক্ষিপ্ত থাকে তাহলে চিন্তাভাবনার প্রকৃতিও বিক্ষিপ্ত হবে। কি হলো, এখনো গম্ভীর হয়ে আছো? হাসো, হাসো বলছি। হ্যাঁ, এইভাবে আসবে, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো তুমি ঠিক সফল হবে। তুমি ঠিকই বলেছো মিহির, আমাকে লক্ষ্য স্থির রেখে এগোতে হবে, কারণ আমাকে সফল হতেই হবে। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি যথার্থ রাজকন্যা হয়ে উঠব। কোনো সমস্যার শেষ দেখা না অবধি আমি আমার লড়াই চালিয়ে যাব। হ্যাঁ বলো, কি বলতে চাও? রাজিমা, আমি আপনার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু এর মধ্যে প্রাসাদে কিছু ঘটনা ঘটে যাওয়ায় আপনার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ আমি পাইনি। তুমি বলো, কি বলতে এসেছো? আমি তোমার সমস্ত কথা শুনবো, বলো। রাজিমা, আপনি বেশ কিছুদিন এই প্রাসাদে ছিলেন না, যার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যার কিছু কিছু হয়তো আপনি জানেন। তবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু দোষারোপ করা হয়েছে আমাদের রানীকে। তাকে লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। আর আর মহারাজের দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে ব্যাপারটা একটা বিশ্রী পর্যায়ে পৌঁছে গেছে। সে কি? হ্যাঁ রাজিমা, কিন্তু কেন এমনটা হবে আপনি বলতে পারেন? আমাদের রানী অত্যন্ত সহজ সরল একজন মানুষ, রাজমহিষী হওয়া সত্ত্বেও সে তার নিজের প্রতাপ কারোর প্রতি জাহির করেন না। তবে কেন তাকে সবাই মিলে এরকম ভাবে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন? কেন রাজিমা? সেটা কি রানী শুধুমাত্র একজন নারী বলে? না 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 না, এসব কি বলছো তুমি? এ তো অন্যায়। প্রাসাদে তো আরো অনেক নারী আছেন, কিন্তু যার এই প্রাসাদের সবচেয়ে সম্মান নিয়ে থাকার কথা, তাকে এরকম মর্যাদা হানিকর অবস্থায় থাকতে হয় কেন রাজিমা? এখন এই সব কিছু দেখে শুনে রাজিমা, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। ভয়? কি হয়েছে কৌরকি? প্রতিনিয়ত এই পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছতে চলেছে যাতে করে আমার মনে হচ্ছে অন্য কোনো বিপদ না হয়। অন্য বিপদ? হ্যাঁ রাজিমা, রানী তো একজন মানুষ। প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা থাকে, আর সেই সহ্য করতে করতে একদিন যদি তার চূড়ান্ত সীমা সে পার করে ফেলে তবে তবে সে যে কোনো বিপদ ঘটিয়ে ফেলতে পারে। তো চুপ করো, চুপ করো কৌরকি, এসব কথা তুমি বলো না। আর কি বলবো রাজিমা, প্রাসাদের প্রত্যেকে দিনের পর দিন প্রতিনিয়ত রানীর এই লাঞ্ছনা অপমান দু চোখ দিয়ে দেখবে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করবে না। কৌরকি, প্রথম দিন যখন তুমি এই প্রাসাদে এসেছিলে তখন থেকে আমি তোমাকে দেখছি। তোমার মতো বুদ্ধিমতী বিচক্ষণ মেয়ের প্রতি আমি সব সময় আস্থা রাখি। তোমার প্রতিটি কথা আমার কাছে যথেষ্ট মূল্যবান। দেখো দেখো, এতদিন আমি প্রাসাদে ছিলাম না, কিন্তু এখন আমি এসে গেছি। এসব কথা তুমি আমাকে বলে খুব ভালো কাজ করেছো। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করে এর প্রতিকার করা যায়।
কি করছো ঐশিকা? হ্যাঁ রাজদি, বলুন। আসলে কদিন ধরেই দেখছি তোমাকে শারীরিকভাবে ঠিক সুস্থ বলে মনে হচ্ছে না। সেই কারণেই তোমার জন্য জাফরান দুধ নিয়ে এলাম। না, গরম থাকতে থাকতে খেয়ে নাও, তাহলে শরীরে বল পাবে। সামনে যে দিনগুলো আসছে তোমার জন্য, তার সম্মুখীন হতে গেলে শরীরে বল প্রয়োজন ঐশিকা। খাও। আমি জানি আমাকে তোমরা পছন্দ করো না। এ কি বলছেন রাজদি? আমরা আপনাকে খুবই ভালোবাসি। কখনো যদি অন্যায় কিছু বলে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। তুমি বিশ্বাস করবে কিনা জানি না ঐশিকা, আমিও কিন্তু তোমাকে খুবই ভালোবাসি। আমি এখন দিনরাত শুধুমাত্র তোমার কথাই ভাবছি। তোমার মনের মধ্যে যে কি চলছে তা আমি বুঝি। স্বেচ্ছায় যদি নিজের স্বামীকে কারো হাতে তুলে দিতে হয়, সে যে কতটা কষ্টের তা আমি জানি ঐশিকা। আহারে, দেখো তো এখনই কেমন চোখে জল আসছে তোমার। বাকি জীবনটা কিভাবে কাটাবে তুমি? এত অল্প বয়স তোমার, তোমার সামনে কত বড় জীবন পড়ে রয়েছে। কি করে থাকবে বলো তো? ভেবে তো আমারই চোখে জল এসে যাচ্ছে ঐশিকা। কিন্তু কি করবে বলো, নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না। যে যার ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। ঐশিকা, একটা বিশেষ প্রয়োজনে তোমার কাছে এলাম। হ্যাঁ রাজিমা, বলুন। আমি জানি তোমার ওপর দিয়ে অনেক ঝড় বইছে। তোমার স্বামী, সিংহল, বর্তমানে সবকিছুই বিপদমুক্ত নয়। আমি জানি তার জন্য তুমি যথেষ্ট চিন্তিত। কি করব রাজিমা, সমস্ত পরিস্থিতির কথা ভেবে আমার প্রচন্ড উদ্বেগ হয়। মনকে শান্ত করো ঐশিকা, এক মনে ভগবানকে ডাকো। তুমি বরং শিব পার্বতীর ব্রত করো। শিব পার্বতী ব্রত? হ্যাঁ, এই ব্রতর কথা বলবো বলেই আমি এলাম। তুমি নিশ্চয়ই জানো শিব পার্বতীর দাম্পত্য বন্ধনের কথা। জানো, কথিত আছে যে নারী এই ব্রত পালন করে শিব পার্বতীর মতো তার দাম্পত্য জীবন সুখের হয়। মা দুর্গার মতো সে হয় চিরসীমন্তিনী। ঐশিকা, তুমি যদি এই ব্রত পালন করো, তোমার দাম্পত্য জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু এই ব্রত করে কিভাবে? আমি সব কিছু তোমাকে শিখিয়ে দেব। ত্রিজটা, কি বলো? আমাদেরই তো উচিত ঐশিকাকে শিখিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। ঐশিকাকেও তো শিখতে হবে এসব। জানো ঐশিকা, সিংহল রাজপরিবারের নারীরা যখনই কোনো দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হয় তখনই তারা এই ব্রত করে। তুমি এই ব্রত পালন করো, নিশ্চয়ই সুফল পাবে। আশা হারিও না। মানুষকে শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে তার আশা। মন শক্ত করো, গভীর বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে স্মরণ করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই ব্রত করব রাজিমা, যদি তাতে আমার স্বামী
আমার পরিবার ও দেশের মানুষের মঙ্গল হয়, আমি তার জন্য সব রকম ব্রত করতে প্রস্তুত। কিন্তু এই ব্রত করে কিভাবে? চলো মন্দিরে চলো। এসো। আজ আমাদের খুবই আনন্দের দিন। যাক, অবশেষে এই দিনটা এলো। কেন, কি হয়েছে? আসলে উনি বোধহয় বলতে চাইছেন আমাদের একটা সাফল্যের কথা। আর সকলের সামনে প্রতিপন্ন হয়েছে যে মহারাজা এই রাজ্যের মঙ্গল অমঙ্গলের থেকে তার স্ত্রী কন্যার দিকে বেশি নজর দেন। কি তাই তো মন্ত্রীমশাই? একদমই তাই। মহারাজের এই দ্বিতীয় বিবাহের সম্বন্ধটাতে একজন সামান্য প্রজাও জেনে গেছে যে মহারাজের এই সিংহলের সিংহাসন উত্তরাধিকারীহীন। যুদ্ধে শত শত বা হাজার হাজার সৈনিক মারা গেলেও মহারাজ তা মেনে নেবেন, কিন্তু নিজের স্ত্রীর এক ফোঁটা অশ্রু তিনি সহ্য করতে পারবেন না। তার কন্যার কোনো আবদারকেই তিনি প্রশ্রয় না দিয়ে থাকতে পারবেন না। এর ফলাফলের দিকটা আমাদের পক্ষে খুবই সন্তোষজনক। হ্যাঁ রাজকুমার, মহারাজ এতদিন ধরে যে জনপ্রিয়তা গড়ে তুলেছিলেন সেই জনপ্রিয়তা আজ শেষ। আজ আপনার জন্যই আমরা এই সুখের দিনটা দেখতে পেলাম। ধন্য বুদ্ধি আপনার, কি অদ্ভুত পরিকল্পনা! একটুখানি আঁচড়, ব্যাস, তাতেই মহারাজের ভাবমূর্তিতে কলঙ্ক লেপন হয়ে গেল। আচ্ছা, কিভাবে পারলেন এত নিখুঁতভাবে কার্যটা সম্পন্ন করতে? আসলে সবই এই হাত আর এই কপালের খেলা। তার মানে? তার মানে এ দুটো যত শক্তিশালী হবে ততই বিভিন্ন বিষয়ে জয়ের পথ নিশ্চিত হবে। রাজকুমার, আজকে আমাদের এত সুখের দিনে আপনি আনন্দে যোগ দিচ্ছেন না কেন? ব্যাস, নিজেদের সংযত করুন মন্ত্রী। আমি মানছি যে আপনারা আপনাদের সাফল্যের আনন্দে মেতে রয়েছেন, কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, আমরা কিন্তু এখনো কিচ্ছু পাইনি। কোনো কিছু মুষ্টিগত করতে হলে আরো অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। মানছি, আপনি ঠিকই বলেছেন, আমাদের আরও ধৈর্যশীল হওয়া প্রয়োজন। আসলে চোখের সামনে কাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখে আমরা প্রত্যেকেই খুবই উত্তেজনা বোধ করছিলাম। এত উত্তেজিত হবেন না মন্ত্রী। রাজনীতির ক্ষেত্রে প্রায়শই এরকম হয়। যে কোনো রাজ্যের মধ্যে রাজনৈতিক পালাবদল হয়। আজ যারা আপনাকে সমর্থন করছে তারাই হয়তো কাল আপনার বিরোধিতা করতে পারে। সুতরাং শেষ পর্যন্ত না দেখা অবধি আপনারা কেউ আনন্দ প্রকাশ করবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। মহারাজ, এই রাজ্য খুব মনোরম। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে বিনা যুদ্ধে এ রাজ্য জয়। সার্থক নাম আপনার মহারাজ, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, যার নামের ভারে শৌর্যে বীর্যে শালঙ্ক বংশের রাজমুকুট আপনার পদতলে চলে এল। সেনাপতি, অহেতুক প্রশংসা আমি পছন্দ করি না। আমি মনে করি তার পেছনে সর্বদা কোনো না কোনো উদ্দেশ্য কাজ করে। সুতরাং ভূমিকা বন্ধ করে আপনি আসল কথাটা বলুন। ক্ষমা করবেন মহারাজ, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কথা আমি বলিনি, যা সত্যি তাই বলেছি। তৎস এ কথাও বলতে বাধ্য হচ্ছি যে ভারত শ্রেষ্ঠ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সামনে কেউ উদ্ধত দেখাতে পারে? উফ, সত্যি অকল্পনীয়। যে উদ্ধত এই জায়গায় পৌঁছেছে যে নবরত্ন সভা থেকে পদত্যাগ করার কথা ভাবছে। ক্ষমা করবেন মহারাজ,
বরাহদেবের এই অহংকার অবিশ্বাস্য এবং হাস্যকর। আর বোধহয় প্রশ্রয় দেওয়া অনুচিত। সেনাপতি, আমি যদি অশ্ব চড়ে অসি যুদ্ধে আপনাকে যুদ্ধে আহ্বান করি, আপনি কি আমায় পরাস্ত করতে পারবেন? অন্তত সাহস দেখাতে পারবেন? এ আপনি কি বলছেন মহারাজ? এরকম ধৃষ্টতা আমার নেই। ভারত শ্রেষ্ঠ মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যকে যুদ্ধে পরাস্ত করার কথা ভাববো, এ কথা যে ভাবাও পাপ। তার মানে আপনি নিশ্চিত যে আপনি আমায় যুদ্ধে পরাস্ত করতে পারবেন না, বা আমার বিরুদ্ধে কোনো যুদ্ধেই আপনি অবতীর্ণ হতে পারবেন না? সেনাপতি মহাশয়, সেই কারণেই আমার নবরত্ন সভায় আপনি কোনো রত্ন নন, শুধুমাত্র একজন সেনাপতি। এই হলো শিব পার্বতীর ব্রতকথা। সিংহলের রাজপরিবারের বহু মহিলা এ ব্রত পালন করেছে। আমিও এই ব্রত করব রাজিমা। এই ব্রত করার জন্যে আমি পুরোপুরি প্রস্তুত। আপনি আমাকে সব নিয়মগুলো শিখিয়ে দিন। শোনো, এই ব্রত পালন করতে গেলে সারাদিন তোমাকে উপবাসে থাকতে হবে। সারাদিনে একটিবার মাত্র খাদ্য গ্রহণ করতে পারবে। দুধ, ফল এসব খেয়ে থাকতে হবে। এছাড়া দিনে একবার তোমাকে নিজে হাতে রান্না করতে হবে 7 জন বালক বালিকার উদ্দেশ্যে। কিন্তু এই রান্না করার সময় তোমার যদি নিজের একবারও ইচ্ছে করে খাদ্য গ্রহণ করতে, তাহলে কিন্তু ব্রতর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি এই ব্রত করতে চাই রাজিমা। আর সারা দিন তোমাকে একাগ্রচিত্তে শিব পার্বতীর উপাসনা করতে হবে। এই ব্রত শুরু করার আগে মঙ্গল আরতি করে শুরু করতে হয়। নাও, মঙ্গল আরতি করো। রাজিমা, আমি এই ব্রত করতে চাই। কি বলছো কি কনা? মা, আমি সত্যি এই ব্রত করতে চাই, কারণ আমার মনে হয় মায়ের এই দুর্ভাগ্যের জন্য আমিই দায়ী। তাই আমাকে এই ব্রতর মাধ্যমে যাবতীয় দুর্ভাগ্য কাটিয়ে উঠতে হবে।